সিলেবাস প্রায় শেষের দিকে, আজকে শেষ হতে পারে আবার নাও পারে, হয়তো হয়ে যাবে, আর না হবে কি আছে পরে একটা ক্লাসে হয়ে যাবে। যাই হোক আজকে শুরু করছি তাহলে কাজ। কাজ কি, কাজ কত প্রকারের হয় আর কাজ কি কি দিয়ে তৈরি হয় সেই সমস্ত জিনিসগুলো আমরা জানবো। প্রথমত আমরা জানবো যে কাজ কি। তাহলে কাঁচ হচ্ছে ক্যালসিয়াম বা পটাশিয়াম সিলিকেট, তার সাথে যদি আবার সোডিয়াম সিলিকেট যোগ করা হয়, বা সোডিয়াম বা পটাশিয়াম সিলিকেট তার সাথে যদি ক্যালসিয়াম সিলিকেট যুক্ত করা হয়, তা দিয়ে যেটা ভঙ্গুর এবং স্বচ্ছ পদার্থ তৈরি হয় তাকে বলা হবে কাঁচ। তাহলে কি সোডিয়াম বা পটাশিয়াম সিলিকেট তার সাথে ক্যালসিয়াম সিলিকেট ক্যালসিয়াম সিলিকেট যুক্ত করা হয়, তাহলে যে ভঙ্গুর স্বচ্ছ পদার্থ পাওয়া যাবে তাকে বলা হবে কাঁচ। তাকে বলা হবে কাঁচ। তাহলে এখানে কি হলো, সোডিয়াম বা পটাশিয়াম সিলিকেট তার সাথে ক্যালসিয়াম সিলিকেট। তাহলে উপাদানগুলো যদি এরকম লিখি তাহলে হবে Na2SiO3, এটা হচ্ছে সোডিয়াম সিলিকেট। পটাশিয়াম সিলিকেট যদি বলতাম তাহলে K2SiO3, এটা পটাশিয়াম সিলিকেট। এর সাথে ক্যালসিয়াম সিলিকেট CaSiO3। দেখো এদের কোনো নির্দিষ্ট কোনো পরিমাণ নেই যে এটা এগুলো কতটা মেশাতে হবে, তার জন্য ধরে নিলাম যে এটা x সংখ্যক মেলাতে হবে, x সংখ্যকের সাথে এটা y সংখ্যক মেলাতে হবে। তাহলে সোডিয়াম বা পটাশিয়াম সিলিকেট তার সাথে ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রিত করে দিয়ে যে স্বচ্ছ ভঙ্গুর বা অর্ধ স্বচ্ছ বলতে পারো বা অস্বচ্ছ বলতে পারো সেগুলো পদার্থ পাওয়া যাবে, তাকে বলা হবে কাঁচ। তাহলে সোডিয়াম সিলিকেট, পটাশিয়াম সিলিকেট তার সাথে ক্যালসিয়াম সিলিকেট। এর মুখ্য উপাদান যেটা হচ্ছে সেটা হচ্ছে সিলিকেট। এটা 6 অণু থাকবে বা 6 অণু থাকবে। তার সাথে এটা কত পরিমাণ মেশাতে হবে সেটা নির্ভর করবে, তার জন্য এটা x পরিমাণ ধরে নিলাম। এটা যদি x হয় তাহলে বাদ দিয়ে আছে মানে এটা x পরিমাণ, তাহলে এটা y পরিমাণ। যাই হোক এটা হচ্ছে কাঁচের সংকেত, সোডিয়াম সিলিকেট, পটাশিয়াম সিলিকেট তার সাথে ক্যালসিয়াম সিলিকেট। তাহলে এগুলো হচ্ছে উপাদান। এই কাঁচের উপাদানগুলোর মধ্যে এবার বইয়ের মধ্যে প্রশ্ন আসে যে তোমরা কাঁচের কোন জিনিস দেখেছো কি, বা সেগুলো কোথায় দেখেছো, কি কাজে ব্যবহার করতে দেখেছো। তাহলে আমরা কাঁচের প্রায় সবকিছুই দেখেছি যদি বলা হয়, তাহলে যেমন জানালা থেকে শুরু করে খাবারের বাসনপত্র অনেক কিছু কাঁচের তৈরি হয়। তারপরে গাড়ির আয়না, গাড়ির কাঁচ ইত্যাদি ইত্যাদি কাঁচের তৈরি। তাহলে এই সমস্ত কাঁচের জিনিসগুলো মুখ্য উপাদানগুলো কি কি, বা কাঁচের যে রং থাকে, কাঁচে একটা কাঁচের বিভিন্ন রকমের রং থাকে, যেমন হলুদ কাঁচ, সবুজ কাঁচ, নীল কাঁচ। তাহলে হলুদ কাঁচের কি উপাদান থাকে, তাহলে এই সমস্ত উপাদান তো থাকবে। তার সাথে সাথে হলুদ কাঁচের ক্ষেত্রে হলুদ কাঁচের ক্ষেত্রে লাগানো হয় আয়রন অক্সাইড। আয়রন অক্সাইড, কারণ আয়রন কি আমরা জানি মরিচাকে যদি জলের মধ্যে গুলে দেওয়া হয় তাহলে সেটা প্রায় হলুদ বর্ণ ধারণ করে। তারপর নীল রং পাওয়া যায় কোবাল্ট থেকে।
কোবাল্ট অক্সাইড, এটা থেকে নিম পাওয়া যাবে। তারপরে সবুজ পাওয়া যায় ক্রোমিয়াম থেকে, ক্রোমিয়াম অক্সাইড থেকে। এছাড়াও বিভিন্ন রকমের কালার দেওয়ার জন্য, যেমন আমরা যদি বলি যে কারো কারো ক্ষেত্রে দেখবে চশমার ক্ষেত্রে দেখা যায় যে কারো কারো চেঞ্জার গ্লাস থাকে। চেঞ্জার গ্লাস বলতে যে সাধারণ অবস্থায় আছে ঠিক আছে, কিন্তু যখন রোদে যাব তখন দেখতে পাবো যে ওই গ্লাসটা ওই কাঁচটা কালো হয়ে গেছে। তাছাড়া কিছু কিছু জানালার যে সমস্ত কাঁচগুলো এখন ব্যবহার হচ্ছে, সেগুলো কি হয় যে যেদিকে আলো বেশি সেদিক থেকে দেখা যায় না, মানে সেদিক থেকে দেখলে কি মনে হয় সেটা আয়না আছে। তার এইরকম কেন হয় সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই যে এখানে বলি যে চেঞ্জার গ্লাসের ক্ষেত্রে ব্যবহার করা হয় সিরিয়াম অক্সাইড। তাহলে চেঞ্জার গ্লাসের ক্ষেত্রে ব্যবহার করা হয় কি সিরিয়াম অক্সাইড। এবার জানবো যে কাঁচের যে সমস্ত উপাদানগুলো ব্যবহার করা হয় সেগুলো কি কি কাজে ব্যবহার করা হয়। যেমন মুখ্য উপাদান যেটা বললাম সেটা হচ্ছে সিলিকেট, SiO2, এটা হচ্ছে কাঁচের মুখ্য উপাদান। এটা মুখ্য উপাদান। 2 নম্বর হচ্ছে যদি Na2O, সোডিয়াম অক্সাইড। এই যে সোডিয়াম অক্সাইডটা ব্যবহার করা হয় সেটা কোথা থেকে পাওয়া যায়? সোডিয়াম অক্সাইড পাওয়া যায় মূলত 2 ধরনের পদার্থ থেকে, সেটা হচ্ছে Na2CO3 সোডিয়াম কার্বনেট বা NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট। এটা হচ্ছে কাপড় কাঁচা সোডা আর এটা হচ্ছে খাওয়ার সোডা, যেটা আমরা শাকে দিয়ে ব্যবহার করি। তাহলে এই দুটো জিনিস থেকে কিন্তু পাওয়া যায় কি ওই সোডিয়াম অক্সাইড। আর এটা হচ্ছে সিলিকেট বা বালি। সিলিকেট বা বালি হচ্ছে একটা কাঁচের মুখ্য উপাদান, যেটা আমাদেরকে জানতে হবে। এরপরে হচ্ছে সোডিয়াম অক্সাইড, তারপরে হচ্ছে লাইস। লাইস মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, CO। এই CO যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট থেকে, CaCO3 থেকে। এই ক্যালসিয়াম কার্বনেট তার সাথে যদি ডলোমাইট মিশে থাকে, তাহলে এটা কিন্তু কাঁচের উপাদান হিসেবে ব্যবহার করা হয়। এটা কাঁচের বিগারক হিসেবে ব্যবহার করা হয়, এটা কাঁচের মুখ্য উপাদান, এটা কাঁচের সাধারণ উপাদান। এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয়। এবার হচ্ছে যে কাঁচ কত প্রকার হতে পারে। কাঁচ 3 প্রকারের হয়। পাইরেক্স কাঁচ। 2 নম্বর হচ্ছে অপটিক্যাল কাঁচ। 3 নম্বর হচ্ছে ফটোক্রোমাটিক। তাহলে প্রত্যেকটা আমরা কি করব জানবো। পাইরেক্স কাঁচ কি? পাইরেক্স কাঁচ হচ্ছে সাধারণত যে সমস্ত কাঁচ তড়িৎ রোধী হিসেবে ব্যবহার করা হয়, যে সমস্ত কাঁচ তড়িৎ রোধী মানে তড়িৎকে রোধ করতে পারে। বেশিরভাগ কাঁচ আমরা বর্তমান যুগে দেখতে পাই সবগুলোই কিন্তু তড়িৎ রোধী হয়, কিন্তু পাইরেক্স কাঁচ মূলত তড়িৎ রোধের ক্ষমতা বেশি রাখে। এই কাঁচটা তৈরি করা হয় যে SiO2 সিলিকেট যেটা আছে তার পরিবর্তে বা তার পরিমাণ কমিয়ে দিয়ে যদি এখানে
B2O3 ব্যবহার করা হয়, সিলিকেটের পরিমাণ কমিয়ে দিয়ে এটাতে যদি B2O3 ব্যবহার করা হয় তাহলে যে কাঁচ তৈরি করা হবে সেটাকে বলা হবে পাইরেক্স কাঁচ। কি কাজে ব্যবহার করা হয়? তড়িৎ রোধী হিসেবে ব্যবহার করা হবে। তাছাড়া এটি ভঙ্গুর প্রকৃতির হবে। এর ব্যবহার কি আছে? এর ব্যবহার আছে যে আমরা যে সমস্ত দূরবীক্ষণ যন্ত্র দেখতে পাই সেই সমস্ত যন্ত্রতে কিন্তু এই কাঁচটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এটা হলো পাইরেক্স কাঁচ। এরপরে জানবো অপটিক্যাল কাঁচ। অপটিক্যাল কাঁচ আমরা সাধারণত দেখি বুঝতে পারছি যেটা কোন ধরনের কাজে ব্যবহার করা হবে। অপটিক্যাল কাঁচ ব্যবহার করা হয় সাধারণত লেন্স হিসেবে, আমরা যে চশমা পরি সেটাই হচ্ছে অপটিক্যাল কাঁচ। এটা হচ্ছে বিশুদ্ধ সিলিকেট দিয়ে তৈরি। এটা কি হলো? সিলিকেটের পরিবর্তে B2O3 ব্যবহার করা হলো, আর এটাতে কি হবে? বিশুদ্ধ সিলিকেট দিয়ে তৈরি করা হবে অপটিক্যাল কাঁচ। এটা দিয়ে লেন্স তৈরি করা হয়, আর যেগুলো আমরা চশমা ব্যবহার করি সেই সমস্ত জিনিস তৈরি করা হয়ে থাকে। আর ফটোক্রোমাটিক কাঁচ যেটা আমি বললাম, চেঞ্জার গ্লাস, সেই সব কিছুই হচ্ছে ফটোক্রোমাটিকের উদাহরণ। যেটাতে কি ব্যবহার করা হবে? সিলিয়াম অক্সাইড ব্যবহার করা হবে। এটা হচ্ছে কাঁচের প্রকারভেদ। কাঁচের বৈশিষ্ট্য কি রকম হবে? যে কাঁচ তড়িৎ রোধী হবে, বা কাঁচের মুখ্য উপাদান কি হবে? সিলিকেট। এক নম্বর মুখ্য উপাদান। স্বচ্ছ হবে বা অস্বচ্ছ, দুটোই হতে পারে। ভঙ্গুর হবে, শক্ত হবে না। কাঁচে কি করা যাবে? বর্ণ পরিবর্তন করা যাবে, একটা রং থেকে অন্য রঙে পরিণত করা যাবে। তারপর হচ্ছে নিরাপদ গ্লাস, নিরাপদ কাঁচ। বা সেফটি গ্লাস এটাকে বলা হবে। সেফটি গ্লাস এই ধরনের কাঁচ হচ্ছে যে আমরা যদি দেখতে পাই, কোনোদিন দেখি, তাহলে গাড়ির কারগুলো যে কথা, তাহলে কারের যেটা সামনের কাঁচটা থাকে যেটা দিয়ে আমরা দেখি সামনে, তাহলে সেই কাঁচটাকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে ওই কাঁচটা যদি ভেঙে যায় তবুও কিন্তু সেগুলো ভিতরে ঢুকে পড়ে না, ফেটে ফেটে সেখানে থেকে যায়। এরকম হয় কেন? তাহলে নিরাপদ কাঁচ বলা হবে যে যখন দুটো কাঁচের মধ্যবর্তী বা দুটো প্লাস্টিক দিয়ে একটা কাঁচকে পুরোপুরি মুড়ে দেওয়া হবে, এরকম এদিকে প্লাস্টিক এদিকে প্লাস্টিক, মাঝখানে কাঁচ, এই কাঁচটাকে দুটো প্লাস্টিক দিয়ে কি করা হলো? শক্ত প্লাস্টিক, অভঙ্গুর প্লাস্টিক দিয়ে কি করা হবে? দুটোকে কাঁচটাকে ধরে রাখা হয়। তাহলে সেই কাঁচটাকে বলা হবে নিরাপদ কাঁচ বা সেফটি গ্লাস। যেটা বললাম যে গাড়িতে কোথায় ব্যবহার করা হয়? ফ্রন্ট কাঁচ হিসেবে, উইন্ডো গ্লাস হিসেবে, জানালার কাঁচ হিসেবে। তাহলে এই সমস্ত কাঁচকে বলা হবে নিরাপদ কাঁচ। এটা হচ্ছে কাঁচের এক প্রকারের বৈশিষ্ট্য। এখানে আরেকটা প্রশ্ন আছে, বেশ ভালো প্রশ্ন। কমলায়ন বলতে কি বোঝায় বা কমলায়ন কি? কমলায়ন হচ্ছে যে ধরুন যখন কাঁচ তৈরি হচ্ছে, ধরুন আমি কাঁচের একটা মাপ দিলাম আমি যে এই প্লেন বরাবর কাঁচ তৈরি হবে। আমি এবার কি করলাম? বিগলিত কাঁচকে এটার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর যখন কি হবে, এটা এরকম লেয়ার তৈরি করবে কাঁচটা, তাহলে উপরে কি হলো? আস্তে আস্তে ঠান্ডা হতে লাগলো, শক্ত হতে লাগলো। কিন্তু সেই সময় ভিতরেটা কি থাকে? তখন নরম প্রকৃতি থাকে। আর এই নরম প্রকৃতি থাকার জন্য ওই অংশটার জন্য সেটা কি হবে? ভঙ্গুর হয়ে যাবে। তাহলে তার জন্য কি করা হয় যে ওই কাঁচটাকে তার গলনাঙ্কের উষ্ণতায় আস্তে আস্তে শীতল করা হয়। যে গলনাঙ্কের উষ্ণতায় রেখে দিয়ে সেটাকে শীতল করে দেওয়া হলো। এই শীতল করে দেওয়ার পদ্ধতিটাকে বলা হবে কমলায়ন। তাহলে কমলায়ন কি? কমলায়ন হচ্ছে যে কাঁচ থাকবে, কাঁচটা যেটা আছে সেটাকে মানে যখন বিগলিত অবস্থা থেকে আমি কি করব? একটা তার আকৃতি দিব। আকৃতি দেওয়ার সময় কি হবে? তার উপরের অংশটা শুকিয়ে যাবে, কিন্তু ভিতরের অংশ বিগলিত অবস্থায় থাকবে। সেটাকে বলা হবে ভঙ্গুর।
আর সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য সে তার গলনাঙ্কের উষ্ণতায় তাকে স্থির করে দিয়ে কি করা হবে, শক্ত করা হবে। এই পদ্ধতিকে বলা হবে কমলায়ন। এবার হচ্ছে যে এখানে একটা বেশ পদার্থের সংশ্লেষিত পদার্থের যে ক্ষতিকারক প্রভাব যেগুলো আছে সেগুলো এখানে আলোচনা করা আছে, মনে হয় শেষ হবে না, তবু আরো করে বলে দিচ্ছি। এখানে বলা আছে যে আজ থেকে প্রায় 20-25 বছর আগে কলকাতার একটা মাঠের নাম আছে ধাপ্পা বলে, ধাপার মাঠ। সেই মাঠে কি করা হতো, প্রচুর ময়লা আবর্জনা ফেলা হতো। যদিও এখন কলকাতা বিশাল মেট্রো সিটি, তাহলে সেখানে কি করা হতো, নোংরা আবর্জনা গুলো ফেলা হতো সেইখানে। ওই আবর্জনা গুলোর জন্য সেই মাঠটার নাম কি হয়ে গেল, ধাপার মাঠ। এবার কি বলা হচ্ছে যে ওইখানে যে সমস্ত জিনিসগুলো ফেলা হতো সেগুলো কি কি, যেমন খাদ্যদ্রব্যগুলো, যেমন জৈব বায়োডিগ্রেডেবল পদার্থগুলো, তারপরে অজৈব পদার্থগুলো যেমন ইনজেকশনের সিরিঞ্জ আছে, প্লাস্টিক আছে, থলে আছে, যে সমস্ত বর্জ্য পদার্থগুলো ছিল সেগুলো সেখানে গিয়ে ফেলে আসা হতো। এবার হচ্ছে যে এখানে তারপরে ছক আছে যে যে সমস্ত পদার্থগুলো এখন পাওয়া যাবে না, যেমন খাদ্যদ্রব্যগুলো যতগুলো ছিল, যেমন অন্যান্য এই বেশিরভাগ খাদ্য সামগ্রীর খোসাগুলো, তারপরে যেগুলো বেশি হয়ে যাওয়া ভাত তরকারিগুলো সেগুলো ফেলা হতো, তাহলে সেগুলো এখন খোঁজ করে পাওয়া যাবে না। আর কিছু কিছু পদার্থ আছে যেগুলো এখন পাওয়া যাবে কিন্তু কিছুদিন পরে হয়তো আর পাওয়া যাবে না, তাহলে সেগুলো লিস্ট বানাতে হবে। আর যে সমস্ত পদার্থগুলো পাওয়া যাবেই না, পাওয়া যাবে না বলছি, পাওয়াই যাবে সর্বদা, সেই সমস্ত পদার্থের কি করতে হবে, একটা ছক তৈরি করতে হবে। তাহলে এই ছকগুলো করবে, সেখানে তার উপরে নামগুলো দেওয়া আছে। তারপরে পরে আছে যে যেগুলো আমি পড়িয়ে দিয়েছি, বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল, বা জৈব ভঙ্গুর বা জৈব অভঙ্গুর বলতে কি বোঝায়, যে সমস্ত পদার্থ পরিবেশে কি হবে, থাকতে থাকতে পরিবেশের সাথে মিলে যাবে, সেগুলোকে আর ফিরে পাওয়া যাবে না, সেই সমস্ত পদার্থগুলোকে বলা হবে জৈব ভঙ্গুর। আর যে সমস্ত পদার্থ পরিবেশে দেওয়ার সাথে সাথে সেটা আজীবন থেকে যাবে, সেটা কোনোভাবেই নষ্ট হয়ে যাবে না, বা পরিবেশের অন্যান্য পোকামাকড় অন্যান্য কিছু সেগুলোকে খেয়ে ফেলবে না, সেগুলোকে বলা হবে নন বায়োডিগ্রেডেবল বা জৈব অভঙ্গুর পদার্থ। এতটাই পড়ে আসবে, এরপরে দিন শেষ করে দেবো।